ছোট বন্ধুরা, সবাইকে অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আমরা ইতিমধ্যেই দুটো চ্যাপ্টার করে ফেলেছি। আজকে গণিত প্রবার অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় করব। তো আজকে যেটা আমরা শিখবো, মূলদ সংখ্যা। এটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো দেখো, এই স্ক্রিনে তোমরা যাদের ছবি দেখতে পাচ্ছ না, এনারা কিন্তু খুব বড় ম্যাথমেটিশিয়ান। আশা করি কম বেশি সবাই চেনো, তবুও আমি নামগুলো বলছি। প্রথম জন যিনি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আর্যভট্ট। তারপরে ইনি হচ্ছে ব্রহ্মগুপ্ত, আর ইনি হচ্ছে ভাস্করাচার্য। ঠিক। তো এনারাই প্রথম কিন্তু এই মূলদ সংখ্যার সূত্রপাত করেন, ভগ্নাংশ আনেন। প্রথমে কিন্তু প্রথম দিকে আমাদের একদম আদিতে তখন কিন্তু পূর্ণ সংখ্যারই শুধু ব্যবহার হতো, ভগ্নাংশ টগ্নাংশ ছিল না। তা হতো সব পূর্ণ সংখ্যারই ব্যবহার হতো, ভগ্নাংশের কোনো বালাই ছিল না। অর্থাৎ তোমাকে যা নিতে হবে পূর্ণ সংখ্যা নিতে হবে, একটা দুটো তিনটে এরকম করে। তার পরবর্তীতে দেখছে এটা একটা জটিল ব্যাপার, কোনো কিছু অর্ধেক করা যাচ্ছে না বা তার হিসাব নেই। তারপর থেকেই, সেখান থেকেই এনারা গবেষণা করে এনারা কিন্তু এই ভগ্নাংশ তৈরি করেছেন। এখন যেগুলো খুবই সহজ আমাদের কাছে, তো প্রথম এই চিন্তা ভাবনা কিন্তু এনারাই আনেন। প্রথম যিনি দেখছেন আর্যভট্ট, ইনি প্রথম ভগ্নাংশ জানেন। তারপরে এই যে দেখছো যে ব্রহ্মগুপ্ত, কিন্তু আমাদের ভগ্নাংশের সাথে সাথে ভগ্নাংশ যোগ করব কি করে, বিয়োগ করব কি করে, সব নতুন নিয়ম তিনি তৈরি করেন। আর ভাস্করাচার্য এনাদের গবেষণাকে আরো সুস্পষ্টভাবে পরিচয় করেন, আমাদেরকে খুব সহজ করে দেন হিসাবকে। তো দেখো, আগে যখন পূর্ণ সংখ্যায় ব্যবহার হতো, দশমিক ছিল না বা ভগ্নাংশ ছিল না, তখন কেমন হতো সব হিসাব টিসাব। তো দেখো, দশমিক আগে আমরা জেনে নেবো এই মূলদ সংখ্যা। আমরা রেশনাল তো শিখবো, আর কি শিখবো আজকে? মূলদ সংখ্যা, তাই না? অঙ্ক করার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার আসে কোথা থেকে? ভগ্নাংশ থেকে। তো ভগ্নাংশটা আমরা আগে জেনে নেবো, ভগ্নাংশ জিনিসটা কি। আমরা কম বেশি সবাই জানি, তবুও একটু আমরা দেখে নেবো। ঠিক। তো ভগ্নাংশ কিভাবে আসে? ধরো, এই একটা কেকের টুকরো, এটাকে আমি পার্ট পার্ট করব। এটাকে আমি পার্ট পার্ট করব, চার টুকরো করলাম। চার টুকরো করে মনে করো তোমাকে আমি এক টুকরো দিলাম। এটাকে আমি কিভাবে লিখবো? তো দেখো, আমরা তো জানি, ছোটবেলায় আমরা শিখেছি, যদি যে চার টুকরো করা হয়, পরে আমি চার লিখবো, তাই না? পরে আমি কত লিখবো? চার লিখবো। আর উপরে কি লিখবো? এক টুকরো দিয়েছি তো এক লিখবো। তারপরে ধরো মনে করো তিন টুকরো দিলাম, চার টুকরোর মধ্যে তিন টুকরো তোমাকে দিতাম, তাহলে কিভাবে লিখবো? তাহলে এইভাবে লিখবো। নিচে কি লিখবো? যত টুকরো করা হয়েছে সেটা। আর উপরে লিখবো কি? না, যে কটা টুকরো তোমাকে দিয়েছি। এটাই হলো ভগ্নাংশ, তাই না? এইভাবে প্রথম ভগ্নাংশের সূত্রপাত হয়। আর মূলদ সংখ্যাটা আসলে কি বলতে চাইছে? মূলদ সংখ্যা বলছে এমনই সংখ্যা যা দুটো সংখ্যার অনুপাত, তাই না? অনুপাত কি? অনুপাত আমরা কম বেশি সবাই জানি, তো আমি তবুও একবার বলছি। মূলদ অনুপাত কি? একই জিনিসের তুলনা। সেটা কেমন? এই যে আমরা লিখতাম, ধরো সাপোজ এটাকে লিখেছি 1:10, দুটো একই এককের তুলনা, এর কোনো কিন্তু একক হয় না, জানো তো? অনুপাতের কিন্তু কোনো একক হয় না, কেন? কারণ দুটো একই জিনিসের তুলনা। যদি বছর হয়, 1 বছর আর 10 বছর, দুটো একই একক, তাই একক লেখার দরকার হয় না। অনুপাত মানে 1/10। এটাকে কিন্তু আমরা, এই অনুপাতকে কিন্তু এইভাবেও আমরা লিখতে পারি। তো প্রথমে ভগ্নাংশ আসে, তারপরে কিন্তু এই অনুপাতের ধারণাগুলো আসে। হুম। তো এই যে ভগ্নাংশ প্রথম আবিষ্কার, এটা কিন্তু একটা বিশাল আবিষ্কার। এরপর থেকেই এই সমস্ত মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার, এই সমস্ত নাম্বার গুলো আছে। তো আমরা কি জানলাম? মূলদ সংখ্যা আসলে কি? দুটো পূর্ণ সংখ্যার অনুপাত। কি না? দুটো পূর্ণ সংখ্যার অনুপাত। দেখো, এগুলো আমরা একটু মুছে নিই। পূর্ণ সংখ্যার অনুপাত বলতে তাহলে আমরা কি বুঝবো? যে কোনো পূর্ণ সংখ্যার অনুপাত। তার মানে আমি কি লিখতে পারি? 2/5। এটাও দুটো পূর্ণ সংখ্যার আমরা অনুপাত করেছি। পূর্ণ সংখ্যা মানে দুই পূর্ণ সংখ্যা, পাঁচও পূর্ণ সংখ্যা। এরা মিলেই তো ভগ্নাংশটা তৈরি হয়েছে, কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল এটা তো পূর্ণ সংখ্যা, তাহলে এটা পূর্ণ সংখ্যার অনুপাত। অর্থাৎ
পি বাই কিউ, এই যে তোমরা বইতে দেখতে পাবে পি বাই কিউ আকারে লেখা আছে, কিউ এখানে একটা পূর্ণ সংখ্যা হতে হবে, কিউ একটা পূর্ণ সংখ্যা হতে হবে। আরেকটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে যে কিউ যেন কখনো জিরো না হয়। এটাকে কিভাবে বোঝাবো? নট ইকুয়াল টু সাইন দিয়ে, নট ইকুয়াল টু সাইন। কিউ যেন কখনো জিরো না হয়, জিরো হলে তাহলে সেই ভগ্নাংশটা থাকে না। মানে কোনো জিনিসকে আমি কোনো টুকরোই করলাম না, আবার সংখ্যা লিখলাম, দু টুকরো তোমাকে দিলাম, তা কি কখনো হয়? আর এর মানও এখনো পর্যন্ত জানা যায় বা হয় না, বাস্তবে এর মান হয় না। ঠিক। তো আসলে কি হলো, মূলদ সংখ্যা মানে আমরা জানলাম তাহলে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে দেখো তো, ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যা দুটো অনুপাত বুঝলাম, তাহলে নিজে পূর্ণ সংখ্যা এও কি একটা মূলদ সংখ্যা? এক, দুই, তিন, এরও কি মূলদ সংখ্যা? হ্যাঁ, মূলদ সংখ্যা। করে দেখো, এটাকেও কিন্তু আমরা লিখতে পারি, লিখতে পারি 1/1, প্রথমটাকে লিখতে পারি। দ্বিতীয়টাকে লিখতে পারি 2/1, তৃতীয়টাকে কি লিখতে পারি 3/1। প্রত্যেক পূর্ণ সংখ্যার নিচেই এক থাকে, তাই না? তাহলে এটাকেও পি বাই কিউ আকারে লেখা গেল, পি বাই কিউ আকারে লেখা গেল, যেখানে কিউ জিরো নয়, কিউ জিরো নয়, তাহলে এটাও আমাদের মূলদ সংখ্যা। তাহলে কি কি পেলাম? একটা ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা, ভগ্নাংশ মূলদ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা কেউ নিজেও মূলদ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা। আর কি কেউ আছে? হ্যাঁ আছে, দেখো সসীম দশমিক, দশমিকের মধ্যে সসীম অসীম আছে না, তো সসীম দশমিকটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা। কেমন সেটা? ধরো 1/4, এটাকে তুমি ভাগ করে দেখাচ্ছি। যদি এরকম ভাগ করতাম তাহলে এখানে দশমিক দিয়ে আমাকে একটা শূন্য নিতে হতো, কারণ 1, 4 তো 1-এর মধ্যে যায় না, তাই না? তা দশমিকের জন্য একটা শূন্য নিলাম, তাহলে 4 এবার যাচ্ছে, 4 × 2 = 8, 8 আছে কত হলে 10 হবে 2, দশমিকের জন্য আবার একটা শূন্য ফ্রি পাবো, 4×5 = 20। তাহলে দেখো তো, এই ভগ্নাংশটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে এটা মিলে যাচ্ছে না? যারা মিলে যায় তারাই সসীম। আর সসীম মানেও এও কিন্তু মূলদ সংখ্যা। কারণ দেখো, এই পয়েন্টটাকে 0.25টাকেও আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। কেমন? পয়েন্ট তুলে নিচে 1 দেবে, আর পয়েন্টে করে যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য, এটাকে কাটাকাটি করে আবার সেই ভগ্নাংশে চলে 25 × 1 = 25, 4×25 = 100, তার মানে 1/4। তাহলে যে কোনো সসীম দশমিকও কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে কাকে পেলাম? ভগ্নাংশ পেলাম, পূর্ণ সংখ্যা পেলাম, সসীম সসীম দশমিকও কিন্তু একটা মূলদ সংখ্যা। আর কেউ কি আছে? হ্যাঁ আছে। তাহলে অসীম সংখ্যা কি মূলদ সংখ্যা নয়? হ্যাঁ, অসীম সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সবাই নয়। তবে কারা? যাদেরকে ভাগ করলে আবৃত দশমিক আসে। আবৃত দশমিক কারা? দেখো, 1/3কে তুমি যদি ভাগ করতে, দশমিক নাও দিত, 3×3 = 9, 9 আছে কত হলে 10 হবে 1 হলে, দশমিকের জন্য একটা শূন্য ফ্রি, 3×3 আবার 9, 9 আছে কত হলে 10 হবে 1 হলে, দশমিকের জন্য আবার শূন্য। এরকম করে যেতে যেতে দেখবে পরপর 3 নিয়ে আসতে থাকছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? এই অ্যাপ্রক্স গুলোকে তার মাথায় পৌনঃপুনিক দিয়ে, 0.3 তার মাথায় পৌনঃপুনিক, মানে যার দশমিকের পরে বারবার একই সংখ্যা আছে তাদেরকে আমরা কি বলি? আবৃত। তাহলে আবৃত দশমিকও কিন্তু একটা মূলদ সংখ্যা। এটাকে কনভার্ট করলে আবার আমি 1/3 ফিরে পাবো। আবৃত দশমিক মূলদ সংখ্যা। কিন্তু অনাবৃত দশমিক, এরা কিন্তু মূলদ সংখ্যা নয়। অনাবৃত দশমিক মূলদ সংখ্যা। তো কেমন সেইগুলো অনাবৃত দশমিক গুলো? অনাবৃত কারা? ধরো 1/7কে, 1/7কে তুমি ডিভাইড করো, 7 দিয়ে, সরি 1, এখানে 1 হবে, ডিভাইড করি 0 দিয়ে দশমিক শূন্য, তাহলে কত কত আসছে? 7×1 = 7, 7×1 = 7, 7 আছে তাহলে 10 হবে 3, দশমিকের জন্য একটা শূন্য 30, 4×7 = 28, 2, দশমিকের জন্য আবার শূন্য, 7×2 = 14, এখানে 14 বসাতাম, তাহলে কত থাকতো? 6। তাহলে এরকম দেখো উল্টো পাল্টা সংখ্যা আসে, তাই না? তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু বলবো না যে এ কিন্তু মূলদ সংখ্যা।
ঠিক। তো দেখো আর কি কি হতে পারে, যেরকম √2, √2, √3, √5, এইগুলোকে কখনো p/q আকারে লেখা যায় না। তাই এইগুলো সবাই অমূলদ সংখ্যা। এগুলো কি সব অমূলদ সংখ্যা। পাই এর ভ্যালু কিন্তু অমূলদ। তো কারা সব অমূলদ সংখ্যা। 1/7টাকে আমি শেষ পর্যন্ত করলাম না, জানি না কত আসবে। যদি কখনো মিল আসে তাহলে কিন্তু ওইটিও মূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, যাদের মিল চলে আসবে, আবৃত দশমিক হবে না, মানে আবৃত দশমিক না হলে কিন্তু হবে না, কিন্তু আবৃত দশমিক যদি চলে আসে ভাগ করতে করতে, তাহলে কিন্তু তারা অমূলদ, আবৃত দশমিক চলে আসে তাহলে কিন্তু তারা মূলদ সংখ্যার মধ্যেই পড়বে। ঠিক, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নেই তেমন। তো আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করলাম। তো আমরা এবার অঙ্কে চলে যাব। যা যা সমস্যা আসবে আস্তে আস্তে আমরা সলভ করবো। ওকে। তো দেখো ছোট বন্ধুরা, আমরা অঙ্কে চলে এসেছি। তো অঙ্কের একের এটা কি বলেছে সেটা দেখে নেবো। একের এ কি বলেছে না, 7x = 14। আমাদের যে এই সমাধানগুলো দিয়েছে, এই সমাধানগুলোকে সমাধান করতে হবে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে, এবং বীজগুলি বীজগুলি অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা বেরোবে সেইগুলোকে p/q আকারে আমাদেরকে লিখতে হবে, যেন কিউ জিরো না হয়ে যায়। কিউটা জিরো, অর্থাৎ হর যেন কখনো জিরো না আসে, এটাই আমার আকারে প্রকাশ করতে হবে। তো দেখো ক্লাস 7-এ আমরা লাস্টের দিকে এই অ্যাকচুয়াল বিশিষ্ট সমাধানগুলো কিন্তু আমরা করেছি, তাই না? তো এইগুলো আবার করে নেব। তো আমরা কম বেশি সবাই জানি যে সাতের সাথে এক্স গুণ আছে মানে এপাশে আসলে ভাগ হয়ে যায়। সাতের সাথে এক্স গুণ রয়েছে, তো 14/7। তাহলে কাটাকাটি করলে কত হবে, 2। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, 2 হলো কিন্তু সমীকরণটির বীজ, অর্থাৎ এক্স এর ভ্যালু। দেখো তো এই 2 কে 2/1 আকারে লেখা যায়। এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পেরেছি, যেখানে কিনা কিউ নট ইকুয়াল টু জিরো। এটুকুই, এটুকু প্রকাশ করলেই হয়ে যাবে। তো চলো বিয়ের দাগটাও দেখে নিই। বিয়ের দাগটা কি বলেছে, বিয়ের দাগটা বলেছে 4p + 32 = 0। তো এটা কি করা যায়, প্রথমে 4p-টাকে এপাশে রেখে দিলাম। তো 32 যোগ আছে, ওপাশে গেলে কি হবে, বিয়োগ। তো 4 গুণ আছে, ওপাশে গেলে কি হবে, হ্যাঁ একদমই ঠিক, ভাগ হবে। তাহলে -32/4। এটাকে আমরা p/q আকারে লিখেছি। এটাকে কাটাকাটিও তুমি যদি করো, 4×8 = 32। তাহলে কত বেরোলো, p এর ভ্যালু, এখানে p হচ্ছে কিন্তু সেই x এর জায়গায় আছে, তাহলে p এর ভ্যালু বেরোলো কত, 8। তো 8কেও p/q আকারে মানে নিচে 1 লেখা যায়, এটাকেও p/q আকারে লিখেছি। এখানে এখানে q নট ইকুয়াল টু 0। ঠিক, চলো সির দাগেরটা দেখি। সির দাগেরটা কি দিয়েছে, এগুলো এইটুকুই দেখাতে হবে, আর কিছুই নয়, এরকম কিছু নয়। তো সির দাগে কি দিয়েছে না, 11x, সির দাগ 11x = নাকি 0। তো ভালো কথা। তো 11 গুণ আছে, ওপাশে গেলে ভাগ করে দেবো, তাহলে কত আসলো, 0/11। এটা কি মূলদ সংখ্যা বা p/q আকারে লেখা যায়, একদম লেখা যায় p/q। আমাকে কিউ নট ইকুয়াল টু 0 হলেই হলো, কিউ যেন জিরো না হয়। তো পি জিরো হতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে জিরো কিন্তু একটা মূলদ সংখ্যা, এটাও খুব ইন্টারেস্টিং, তাই না? এই সিদ্ধার্থটা কি দিয়েছে, বলেছে 5m -3 = 0। তো 3টাকে ওপাশে পাঠিয়ে দেবো, এপাশে 5m রেখে দিলাম। তাহলে 5m 3টাকে ওপাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, কারণ এপাশে যা হয় ওপাশে গেলে তার ঠিক উল্টো। 5 গুণ আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক, 3/5। এটাকেও p/q আকারে লিখতে পারলাম, যেখানে q নট ইকুয়াল টু 0। অতএব দিয়ে লেখো q নট ইকুয়াল টু 0। চলো, এই অঙ্কগুলো সোজাই আছে, আশা করি কম বেশি সবাই পারছো। তাও আমি সবকটা করে দিই।
কি আছে ই দাগ, ই দাগে কি বলেছে 9y প্লাস 18 ইকুয়াল টু 0। এটাকে কিভাবে লিখবো? ফর 9y, দেখো 18টাকে ওপাশে পাঠালে -18, 9 মাল্টিপ্লাই আছে ওপাশে গেলে কি হবে? ডিভাইড, ভাগ হবে। 9 দিয়ে 18 কাটতেও পারো আর এভাবেও লিখে দিতে পারো। এটাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করেছি, এখানে কিউ নট ইকুয়াল টু 0। ঠিক, এফ এর দাগে কি দিয়েছে দেখি, তোমরা একটু অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমার ভালো লাগবে। দেখো এফ এর দাগে, এফ এর দাগে কি দিয়েছে, ই ইকুয়াল টু দিয়েছে 8 মাইনাস 12t। এবার যেহেতু যে ভ্যারিয়েবলস গুলো থাকবে এখানে সেইগুলোই হচ্ছে এক্স, ওর মান বের করতে পারলেই ওর বীজ বেরিয়ে যাবে। তো টি গুলোকে আমি এক জায়গায়, পাশে টি ছিল -12টা এই পাশে আসলে কি হবে না +12, তাই না? আর এখানে 8টা পড়ে থাকলো। দেখো -12 এই পাশে আসলে +12 হলো, তাহলে 12t আর একটা টি, তাহলে কটা টি হলো 13t, এপাশে 8 পড়ে রইলো। আবার দেখো এর সাথে 13 মাল্টিপ্লাই আছে, এপাশে আসলে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে, তাহলে 8/13। এটাকেও পি বাই কিউ আকারে লেখা গেল না, এখানে কি না কিউ নট ইকুয়াল টু 0। চলো আর একটা আছে জির দাগটা, জির দাগটা কি বলেছে 6y ইকুয়াল টু 5 প্লাস y, তাই না? তো ওয়াইটা পাশে যোগ আছে, পাশে আনবো, কি হয়ে যাবে না যোগ হয়ে যাবে, ইকুয়াল টু 5। তো 6y থেকে একটা y বাদ দাও, 5y ইকুয়াল টু 5, তাহলে y এর সাথে 5 মাল্টিপ্লাই আছে, পাশে আসলে কি হয়ে যাবে ডিভাইড, 5/5, তার মানেই কিন্তু 1। এটাকেও আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম, এখানে কিউ নট ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো নেক্সট দুইয়ের দাগের অঙ্কগুলোতে চলে যাব। হ্যাঁ ছোট বন্ধুরা দেখো দুইয়ের দাগে চলে এসেছি। এখানে আমাকে কি বলেছে যাচাই করতে হবে। তো একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ওয়াই সমান সমান কত দিয়েছে, ওয়াই সমান সমান দিয়েছে -5/4। তো আমাকে প্রমাণ করতে হবে কি বাম পক্ষ আমাদের কি দিয়েছে লেফট হ্যান্ড সাইডে, দেখায় যে মানেই বাম পক্ষ আর ডান পক্ষ, লিখেছে মাইনাস মাইনাস ওয়াই, এটা হচ্ছে বাম পক্ষ। রাইট হ্যান্ড সাইডে এটাই প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রমাণ করতে হবে যেন ওয়াই হয়। তো দেখো এখানে মাইনাস আছে লিখলাম, এখানে মাইনাস ওয়াই, তাই না, মাইনাস দিলাম। এবার ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু তো -5/4, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট একটা দরকার হবে, সেকেন্ড ব্র্যাকেট একটা দরকার হবে। কেন দেখাচ্ছি, এই মাইনাসটা তো আলাদা করে দেখাতেই হবে, কারণ ওয়াই এর আগে মাইনাস রয়েছে। আর ওয়াই এর শুধু ভ্যালু কত, -5/, তাই না? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর একবার, এই মাইনাস আর এই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট তুললে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5/4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার তুমি সেকেন্ড ব্র্যাকেট থেকে তুলে দিলে কি হয়ে যাবে -5/, দেখো তো -5/4 মানেই ওয়াই না, তাহলে এটা সমান সমান আমি লিখে দিতে পারি ওয়াই, তার মানে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো তিনের দাগের যে অঙ্কগুলোতে সেইগুলোতে আমরা করে নেবো, কি দিয়েছে দেখে নি। প্রথমে এক্স এর একটা ভ্যালু দিয়েছে, তাই না? এক্স এর ভ্যালু কত, এক্স যেখানে থাকবে সেখানে আমি -3/8 লিখতে পারবো, তাই না? তো এর দাগের কি অঙ্কটা দিয়েছে, এর দাগে অঙ্কে আমাকে বলেছে 2x + 5, এর ভ্যালুটা বের করো, এর মানটা খোঁজো। তাহলে আমরা কি লিখবো, 2 আর x পাশাপাশি আছে মানেই গুণ হিসাবে আছে। তো সরি
2টাকে আমরা লিখলাম, গুণ চিহ্ন দেব, অথবা ব্র্যাকেট দিলে গুণ চিহ্ন দেওয়া না দিলেও হয়। তুমি এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও। এক্স এর ভ্যালু কত না -3/8, ঠিক, +5 বসিয়ে দিলাম। এবার দেখো এদেরকে গুণ করতে হবে। কাটাকাটি যদি যাই কাটাকাটি করতে পারবে। 2 দিয়ে 8 কাটতে পারি, যেহেতু ব্র্যাকেট আছে আমি তুলে দিতে পারি, অথবা তুমি মনে করো কাটবে, কাটতে পারো। 4 দুগুণ 8, তাহলে উপরে কত হলো -3/4, আর এদিকে আছে আমাদের +5। ভগ্নাংশের যোগ বিয়োগ করার আগে আমাকে দেখতে হবে নিচে কে আছে, হর। এই হরের লসাগু করতে হয়। তো 4 সিঙ্গেল সংখ্যা আছে, 4 এর লসাগু করব। 4 দিয়ে 4 কে ভাগ করতে হবে, 4 দিয়ে 4 কে ভাগ করতে হবে, হরকে হর দিয়ে, যা হবে সেইটা দিয়েই উপরের সংখ্যার গুণ। তাহলে 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরের সংখ্যার গুণ করলে যা আছে তাই থাকে, প্লাস। এবার দেখো এখানে কিছু নেই, তার মানে এর নিচে 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে 4, এই 4 দিয়ে উপরের সংখ্যার গুণ করো, তার জন্য হবে 4 5 20। ভগ্নাংশের যোগ বিয়োগ এইভাবেই করতে হবে। তো কত হবে, যোগ বিয়োগ করে কত হলো, 20 থেকে 3 বাদ দাও 17/4, এটাই উত্তর। কিন্তু 17 প্লাস হবে না মাইনাস হবে, একদম ঠিক প্লাস হবে, কারণ কি বড়টার আগে প্লাস আছে তাই প্লাস, ঠিক। চলো বিদ্যাকটা করে নি। বিদ্যাকটায় কি বলেছে, এক্স প্লাস 3/8, দেখলাম এক্স এর ভ্যালু কত, আমরা জানি -3/8, প্লাস 3/8 আছে। তাহলে দেখো একই সংখ্যা আসলো, কেটে আমরা 0 বলতে পারি, 0 মান পেয়ে গেলাম, ঠিক। সিদ্ধাগেরটা দেখে নেবো, সিদ্ধাগটা কি দিয়েছে, সিদ্ধাগটা দিয়েছে 5 মাইনাস, ব্র্যাকেটের ভিতরে -x, তাহলে -x এর ভ্যালু কি বসাবো, দেখো এখানে 5 আছে, মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার হবে কারণ এক্সট্রা একটা মাইনাস আছে, আর x এর ভ্যালু কত -3/8, -3/8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 5 মাইনাস, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো দুটো চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3/8, প্লাসকে আর আলাদা করে লেখার দরকার হয় না। এবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দেবো, 5 মাইনাস 3/8। এবার এখানে লসাগু কত, 8, তাই না। 8 দিয়ে 5কে কি করবো, ডাইরেক্ট গুণ করবো, কারণ এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হয়, 8 দিয়ে 5 8 40, মাইনাস, আবার 8 দিয়ে 8কে ভাগ করবো, কত হবে 1, 3 1কে, তাহলে 40 থেকে 3 বাদ দাও, কত হবে উপরে 37/8, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 4 দাগের অঙ্কগুলোতে এগুলো খুব সোজা এবং মুখে মুখের অঙ্ক হয়ে যাবে। তো 4 এর দাগটা আমরা পাতিয়ে নেবো, তবুও দেখবো আমরা কিভাবে করছি। দেখো 9/11 আছে, এখানে প্লাস দিয়ে বলছে কত এমন হলে, মানে কত এমন হলে এখানে 0 হবে। আমরা তো জানি একই সংখ্যার যদি যোগ বিয়োগ হয় তবেই 0 আসে, এখানে অলরেডি যোগ আছে, তাহলে বিয়োগটা আনবো কি করে, তো যে সংখ্যাটা ধরবো তাকে আমরা মাইনাস দিয়ে ধরবো, -9/, দেখো -9/11 বসাও, তাহলে দেখবে এই দুটোকে 0 করা যাচ্ছে খুব সহজেই। তাছাড়া একটা ট্রিক্স তোমরা করতে পারো সব অঙ্কগুলোতে, এরকম ধরো 9/11 আছে, তাই তো, এর আগে কি ছিল 9/11, এখানে যে প্লাস দিয়ে বক্সটা আছে এটাকে মনে করো কিছুই নেই, তাই তো, এখানে 0 আছে, তুমি এই সংখ্যাটা সমাধানের নিয়মে এপাশ থেকে এপাশে নিয়ে আসো, দেখো কি হয়, তাহলে এখানে সেই ভ্যালুটা হবে, এখানে সেই ভ্যালুটা হবে। দেখো +9/11 আছে, তাহলে বক্সটাকে আমি যদি এপাশে রেখে দিই, এই বক্সের জায়গায় কি হবে, এগুলো আমরা মনে মনে করবো, তাই না, যোগ আছে এপাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ, 9/11, এটাই অ্যান্সার হতো, এটাই বসিয়েছি কিনা, এরকম ভাবে সব কটা হয়ে যাবে। দেখো বিদ্যাগের অঙ্কটা দেখো, তুমি যদি নর্মালি মুখোমুখি হিসাব করো, যাই করো না কেন, দেখো মুখে মুখে হয়ে যাবে, প্লাস -21/29 = 0। প্রথমে আমরা নর্মাল নিয়মে করব, দেখো এখানে যে সাইন আছে আর ঠিক উল্টো সাইন আমাকে এখানে বসাতে হবে, তবেই যোগ বিয়োগ করে 0 আসা সম্ভব, তাহলে 21/29, এটাই আমাদের অ্যান্সার। আর আমরা যদি বক্স হিসাবে তুলনা করতাম, যদি এটাকে
মনে করো এটা লেখা নেই, তাহলে এটাকে শুধু বক্স হিসেবে তুলনা করছি। বক্সটাই কি হবে এটা বের করার জন্য কি করব, এই সংখ্যাটাকে ধরে আমি ওপাশে নিয়ে যাবো। তাহলে এখানে প্লাস আছে, ওপাশে গেলে কি হবে, মাইনাস। তাহলে মাইনাস মাইনাস 21/9, মাইনাস মাইনাস 21/9, 29। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 21/20। মিলছে? এর দাগেরটা দেখো, সব কটা অঙ্ক এমন ভাবেই হয়ে যাবে। এর দাগেরটা কি বলেছে, 7/19 মাল্টিপ্লাই বাই কত হলে 1 হবে। সবসময় 1 তখনই হয় ভগ্নাংশের উল্টো, রেসিপ্রোকাল বা অনন্যক গুণ করলেই 1 আসে। অনন্যক মানে কি বা রেসিপ্রোকাল মানে কি, ঠিক তার উল্টো সংখ্যা। তাহলে 19/7। আমি কি বক্সের নিয়ম করে আনতে পারি? হ্যাঁ আনতে পারি। তুমি গুণ রয়েছে এপাশে আনো, ভগ্নাংশ এপাশ থেকে যখন এপাশে যাবে ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে আবার গুণ করতে গেলে এটা উল্টে যায়। অর্থাৎ ডাইরেক্ট আমরা বলতে পারি ভগ্নাংশ এপাশ থেকে এপাশে গেলে উল্টে যায়, সেই হিসেবেও মিলবে। একটা দেখো, আছে -5 মাল্টিপ্লাই বাই বক্স কত হলে 1 হবে। দেখো আমরা একটা বক্সের নিয়ম করবো, তোমরা দেখেই বুঝতে পারছো, তবু আমি বক্সের নিয়মে করবো। তো যদি বক্সটা এপাশে থাকতো, 5 -5 গুণ আছে না, এপাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কেমন ভাগ হবে, সাইনটা নিয়েই তো চলে আসবে 5, তো 5-এর সাইন। তাহলে 1/5, 1/-5 গুণ ছিল, ভাগ হয়ে গেল। এখানে সেটাই বসিয়ে দেখো, কাটাকাটি করে একই আসবে, মানে -5 গুণ -1/5, 5 5 কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কত হলো, একই হলো না। চলো আমরা ঈদ দাগেরটা করে নেবো। ঈদ দাগেরটা কি বলেছে দেখে নিই। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। -15/23, তাই না? এখানে গুণ দেয়া আছে, বলো কত হলে 1 হবে। এটা একদম এর নিয়ম, তোমরা নিজেরা করবে এটা। এফটা এপাশে নিয়ে যাব, উল্টে যাবে জাস্ট, আর কিছুই না। চিহ্ন কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেহেতু গুণ আছে আমাকে 1 আনতে হবে। তাহলে মাইনাস আছে অলরেডি, যদি আমি সংখ্যা হিসেবে বসাতে চাই তাহলে আমাকে মাইনাস আর একটা আনতে হবে, না হলে তো প্লাস হচ্ছে না। আর উপরে লিখবো কি, 23/50, মুখে মুখে যদি করি। আর যদি মুখে মুখে না করি, বক্সের নিয়মে করি, তাও হবে। গুণ আছে, ওপাশে গেলে ভাগ হবে। তাহলে কেমন হবে, বক্স সমান সমান কি হবে না, 1 গুণ 23/50, মাইনাসটা তো থেকেই যায়, সেটা আমি উপরে বসিয়ে দিলাম। একই কথা, একের সাথে কোনো গুণ করলে সেটাই হয়, -23/, এই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক, এফের দাগটা দেখে নেবো কি দিয়েছে। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। আর যদি বুঝে যাও শুধু জায়গার নামটা বলবে, কোথা থেকে তোমরা দেখছো, তাতেই হবে। এফ, এফে কি দিয়েছে, -8/3 মাল্টিপ্লাই -21/20, তাই তো? এটা সমান সমান কত হবে আমাদেরকে বের করতে হবে। তো দুটোকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট থেকে বের করব, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় অটোমেটিক্যালি। তাহলে 8/3 মাল্টিপ্লাই 21/20। দেখো 3 দিয়ে 21 কাটবো, 3 7 21, 8 দিয়ে 4 2 8, 4 5 20। তাহলে উপরে কত পড়ে রইলো, 7 2 14, আর নিচে পড়ে রইলো 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো পরবর্তী 5-এর দাগের অঙ্ককে কি বলেছে, 7/18 কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করো। তাহলে -5/6, এই যে -5/6 এর অনন্যক বা রেসিপ্রোকাল, এর মানে কি, আগেও আমি বলেছি, তো আরেকবার বলে দিচ্ছি। এর অনন্যক কি হবে না, ঠিক এর উল্টো হবে, 6/6।
আগে একটা মাইনাস। ঠিক, তো এইটা দিয়ে আমি গুণ করব, কাকে করব? 7/18কে। 7/18 মাল্টিপ্লাই বাই -6/5। কাটাকাটি কি যায়? হ্যাঁ যায়, 6 দিয়ে যাচ্ছে 18, 3 6 18। তাহলে উপরে পড়ে থাকলো কি 7, আর নিচে 3 5 15। যেহেতু মাইনাস রয়েছে মাইনাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই আসলে গুণফল। ঠিক, তো চলো নেক্সট অঙ্কে যাব।